তুমি তাকে এত সহজে বদলে ফেলেছ? এক মুহূর্তে সব শেষ? গতকাল পর্যন্ত তুমি ছিলে তার সব কিছু। সকালের প্রথম শুভ সকাল, রাতের শেষ কল, সব কথা, সব রাজ সে তোমার সাথে শেয়ার করত। আর আজ যেন তুমি কখনো তার জীবনে ছিলেই না। সে এগিয়ে গেছে, অন্য কারো সঙ্গে হাসছে, আর তুমি ভাঙা টুকরোর মতো কোণে পড়ে আছো। নিজের কাছ থেকে একটাই প্রশ্ন বারবার করছো, কেন শুধু আমি কি যথেষ্ট ছিলাম না? আমি কি ভুল করেছিলাম? সেই যন্ত্রণা যা বুকের মধ্যে চুভায়, যা ঘুম কেড়ে নেয়, যা ভাবনাগুলোকে আটকে দেয়, এটাই আসল ঝড়। আর এই ঝড়টাই তোমাকে বা তো শেষ করে দিতে পারে, বা এমন একটা মানুষ বানিয়ে দিতে পারে যে একদিন সে তোমাকে দেখে নিজের থেকেই ঘৃণা করবে যে সে তোমাকে হারিয়ে ফেলেছে। এখন ভালো করে শুনো, এই গল্প তার সাথে শেষ হয় না, এটা তো এখান থেকেই শুরু হয়। কারণ এখানেই সেই মোড় যেখানে তুমি পড়েও উঠে দাঁড়াতে পারো, যেখানে তুমি নিজেকে এমন একজন মানুষ বানাতে পারো যাকে সে না শুধু উপেক্ষা করতে পারবে না, ভুলতেও পারবে না। কিন্তু মনে রেখো, এটা বদলা নয়, এটা কোনো সস্তার ইভেন্ট স্টোরি নয়, এটা তোমার রিবার্থ। তুমি এখন আর কাউকে ইমপ্রেস করার জন্য নয়, বরং নিজেকে নিয়ন্ত্রণে আনতে উঠে দাঁড়াবে তুমি। নিজের অনুভূতি, নিজের কাজ আর নিজের মনের ওপর নিয়ন্ত্রণ নিতে শিখবে। কারণ এটাই আসল স্টোয়িক শক্তি, সেই শক্তি যা বাহির থেকে নয়, ভিতর থেকে জন্মায়। আর যখন এই শক্তি তোমার ভিতরে জাগ্রত হবে, তখন তুমি তাকে কল করবে না, মেসেজ করবে না, কিংবা ব্যাখ্যা দেবে না যে সে কি হারিয়েছে, কারণ সে নিজেই বুঝে যাবে। সেই দিন যখন সে তোমাকে দেখবে শান্ত, আত্মবিশ্বাসী আর অজেয়, তখন তার ভিতরে জ্বলবে না ঈর্ষা, পূর্বে অনুতাপ, এমন অনুতাপ যা তার রাতের ঘুম উড়িয়ে দেবে। কিন্তু এই পথ সহজ নয়, এতে আছে কষ্ট, নিয়মিততা, আর সবচেয়ে বেশি ছেড়ে দিতে হবে। তোমাকে শিখতে হবে কষ্টকে শক্তিতে পরিণত করতে, রাগকে ফোকাসে বদলাতে, আর দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করতে। কারণ যেদিন তুমি এটা করতে পারবে, সেদিন তুমি সেই মানুষ হয়ে উঠবে যাকে কোনো স্বীকৃতির দরকার পড়ে না, যে ঘরে ঢুকলেই নিঃশব্দে সম্মান পায়, কোনো কথা না বলেই। ঠিক এমন স্টোয়িক মানুষ হওয়া যে পরাজয়ের পরেও বিজয়ী হয়। তো এখন একটা কাজ করো, আগেই ভিডিওটা লাইক করো, কারণ এটা তোমার প্রথম পদক্ষেপ তোমার শক্তি ফিরে পাওয়ার জন্য। আর নিচে কমেন্টে লিখো, আমি আমার শক্তি ফিরে নিচ্ছি। কারণ যখন তুমি এটা করবে, তুমি লিখো, নিজেকে একটা প্রতিশ্রুতি দাও, একটা প্রতিশ্রুতি যে আর কোনো ব্যথা, কোনো প্রত্যাখ্যান তোমাকে ভাঙতে পারবে না। কারণ তুমি আর গতকালের মতো নেই, এখন তুমি স্টোয়িক স্বভাবের মানুষ হওয়ার পথে। তো চলো শুরু করা যাক। প্রথমে বুঝে নাও সে কেন তোমাকে বদলে দিয়েছে। আজ একদম সত্যি কথা বলি, সেই প্রশ্ন যে রাতে তোমাকে ঘুমাতে দেয় না, সে আমাকে কেন বদলে ফেলল? তোমার মস্তিষ্ক বারবার সেই দৃশ্যে আটকে যায়, একই স্মৃতি, একই প্রশ্ন। আর হ্যাঁ, ওকে দোষ দেওয়াটা সহজ, বলা যে সে মোটেই সত্যিকারের ছিল না, সে কখনোই সত্যি ছিল না, সে তোমার কদর করা হয়নি। কিন্তু সত্যিটা আরও গভীর, অনেক গভীর। আসল কথা বুঝতে হবে কেন সে তোমার বদলেছে। এটা তার ব্যাপারে নয়, তোমার ব্যাপারে। কারণ যত না তুমি বুঝবে ভুলটা কোথায় ছিল, ততক্ষণ সেই একই প্যাটার্ন তোমার জীবনে বারবার ফিরে আসবে। এখন একটু কড়া কথা শোনো, সে তোমাকে বদলেছে কারণ সে মনে করেছে সে পারবে। মানুষ শুধু সেই জিনিসটাই বদলায় যেটা তাদের বদলানো যায় এমন লাগে। আর এর মানে হলো, তুমি কোথাও না কোথাও তাকে এটা বুঝিয়ে দিয়েছো যে সে যেভাবেই আচরণ করুক, তুমি সব সময় সেখানে থাকবে। হয়তো তুমি অনেক বেশি পাওয়া যায় এমন হয়ে গিয়েছিলে, খুবই প্রেডিক্টেবল, অনেক সহজ। সে জানতো কখন তুমি কল করবে, কখন তুমি সরি বলবে, কখন তুমি নিজের ওপর দোষ চাপাবে, কারণ তুমি তাকে চ্যালেঞ্জ করা বন্ধ করে দিয়েছিলে। আর যখন কেউ মনে করে যে সামনেওয়ালার আর কোনো রহস্য নেই, কোনো অনিশ্চয়তা নেই, তখন আকর্ষণ শেষ হয়ে যায়। আর এখান থেকেই সব কিছু পড়তে শুরু করে। ধীরে ধীরে তুমি তার কমফোর্ট জোন হয়ে গিয়েছিলে, কিন্তু কিউরিওসিটি আর ছিল না। আর মানুষ তখনই যায় যেখানে তাকে চ্যালেঞ্জ দেওয়া হয়, যেখানে তাকে নিজের ভ্যালু প্রমাণ করতে হয়। এটাই হিউম্যান সাইকোলজি। এখন এটাকে ভুলভাবে বুঝো না, এর মানে এই নয় যে তুমি দুর্বল ছিলে। ওই ভালোবাসা কম ছিল, তুমি হয়তো অনেক দিয়েছো, কিন্তু এক জায়গায় নিজেকে ভুলে গেছো। তুমি তাকে বাঁচাতে গেছো, কিন্তু নিজের পরিচয় হারিয়েছো। এখান থেকেই তোমার সামঞ্জস্য ভেঙে গেছে। সে এখন তোমাকে চ্যালেঞ্জ না দিয়ে একটু নিশ্চিত মনে করে। কিন্তু ভালো খবর হলো, এই গল্প এখানেই শেষ হয় না, কারণ এখন সময় এসেছে গল্পের কাহিনী ঘুরানোর। স্টোয়িক দর্শন বলে, তোমার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ আছে, বাইরের ঘটনাগুলোর ওপর নয়। যদি তুমি এটা বুঝে নাও, তোমার আসল শক্তি এখান থেকেই শুরু হবে। তুমি তার সিদ্ধান্ত বদলাতে পারবে না, না তুমি থামাতে পারবে যে সে অন্য কাউকে বেছে নিয়েছে।
কিন্তু তুমি এটা ঠিক করতে পারো যে তুমি এখন থেকে বুঝে ফেলো তোমার মূল্য আর কেউ নির্ধারণ করবে না, সে না আর কেউ না। কারণ সত্যিটা হলো সে চায় না তুমি ভাবো তোমার দাম কখনো তার ভালোবাসার ওপর নির্ভর করত। সেটা সবসময় তোমার ভেতরেই ছিল। আর যেদিন তুমি এই সত্যটা বুঝে ফেলবে, তোমার ভেতরে একটা নতুন শক্তি জন্ম নেবে, অজেয় আত্মবিশ্বাসের। এখন আসি কৌশলের কথায়। স্টোইসিজম তোমাকে শেখায় অনুভূতিগুলো নিয়ন্ত্রণে রাখার, আর ডার্ক সাইকোলজি শেখায় কিভাবে সেই নিয়ন্ত্রণ দিয়ে অন্যদের তোমার উপস্থিতি অনুভব করানো। মানে এখন থেকে তোমাকে তার আফসোসের পেছনে ছুটতে হবে না, তোমাকে এমন হতে হবে যে সে নিজেই ভাবুক আমি কি হারিয়ে ফেলেছি। মনে রেখো, রিপ্লেসড হওয়া তোমার পরিচয় না, তোমার আসল পরিচয় হলো তুমি কিভাবে পড়ে গিয়ে উঠতে শিখেছ। তুমি কি রিজেকশনের বোঝায় ভেঙে পড়বে, নাকি সেই কষ্টকে জ্বালানি বানিয়ে এমন একজন মানুষ হবে যার কথা কেউ ভাবতেও পারবে না রিপ্লেস করার। একটু থেমে এই কথাগুলো অনুভব করো। এই যাত্রা তার পস্তানোর জন্য নয়, তোমার বিকাশের জন্য। এখন তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে যে তুমি অটুট। আর সব কিছু শুরু হয় একটা সিদ্ধান্ত থেকে। তার কথা ভাবা বন্ধ করো এবং নিজের দিকে মনোযোগ দাও। তো এবার এক কাজ করো, যদি তুমি সত্যিই তোমার শক্তি ফিরে নিতে চাও, তাহলে এই ভিডিওটা লাইক করো আর নিচে কমেন্টে লেখো আমি আমার শক্তি ফিরে নিচ্ছি। কারণ প্রতিবার যখন তুমি এই শব্দটা লেখো, তুমি তোমার ভেতরে সেই বীজ বপন করো, যেখান থেকে একদিন এমন একজন স্টোইক মানুষ জন্মাবে যাকে কেউ হারাতে চাবে না, কিন্তু সবাই মনে রাখবে। দ্বিতীয়ত, পুরোপুরি অদৃশ্য হয়ে যাও। এখন যখন তুমি এই সত্যটা মেনে নিয়েছো যে সে তোমাকে কেন বদলালো, তখন সময় এসেছে পদক্ষেপ নেওয়ার। আর যে ধাপ আমি এখন বলবো সেটা সবচেয়ে কঠিন, কারণ এর হিম্মত লাগে, ইগো কন্ট্রোল লাগে, আর শক্তিও লাগে। কিন্তু এটাই সেই ধাপ যা পুরো খেলা উল্টে দিতে পারে। এখন তোমাকে করতে হবে পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়া। হ্যাঁ, একদম অদৃশ্য। কোনো মেসেজ নয়, কোনো কল নয়, কোনো স্ট্যাটাস দেখা নয়, কোনো স্টোরি রিয়্যাক্ট নয়, এমনকি তার সোশ্যাল মিডিয়ায় একটা লাইকও নয়। পুরো চুপ। কারণ মনে রেখো, তোমার নীরবতা অনেক সময় হাজারো কথার চেয়ে বেশি প্রভাব ফেলে। দেখো, এই মুহূর্তে সে ঠিক এটাই আশা করছে যে তুমি তার পেছনে ছুটবে। তাকে প্রমাণ করবে যে তুমি এখনো তাকে চাও, তাকে সরি বলবে বা তাকে দেখাবে যে তুমি এখন ওর ছাড়া তো আর থাকা যায় না। আর প্রতিবার যখন তুমি এমন করো, তুমি ওর মনে করিয়ে দাও যে হ্যাঁ, এটা এখনো আমার নিয়ন্ত্রণে আছে। কিন্তু যখন তুমি হঠাৎ করে নিজেকে তুলে নাও, তোমার এনার্জি, তোমার উপস্থিতি, তোমার মনোযোগ পুরোপুরি তুলে নাও, তখন একটা খালি জায়গা তৈরি হয়। আর মানুষের মস্তিষ্ক সেই খালি জায়গা সহ্য করতে পারে না। ও ভাবতে শুরু করে হঠাৎ কেন চুপ হয়ে গেল, অন্য কাউকে খুঁজে পেয়েছে কি, এখন আমাকে ভুলে গেছে, আমি কি ভুল ছিলাম ওকে ছেড়ে দেওয়া। এইটাই জিগার্নিক এফেক্ট। যখন কারো মস্তিষ্কে কোনো গল্প অসম্পূর্ণ থেকে যায়, তখন সে তাকে বারবার চেষ্টা করে পুরো করতে। তোমার নীরবতা তার সবচেয়ে বড় মানসিক যন্ত্রণা হয়ে যাবে, কারণ এখন তার কাছে কোনো উত্তর নেই, কোনো ক্লোজার নেই, শুধু অসম্পূর্ণ চিন্তা আর উৎকণ্ঠা। আর এইটাই তোমার ডার্ক অ্যাডভান্টেজ। এখন সে বুঝতেই পারবে না তুমি কি ভাবছো, সে জানতে পারবে না তুমি এগিয়ে গেছো নাকি না। আর যখনই অনিশ্চয়তা বাড়বে, তখন তার মধ্যে আফসোসও বাড়বে। এখন দেখো, এটা সহজ নয়। যখন মন জড়ায়, তখন একটা মেসেজ পাঠানোর মন খুব করে। মনে হয় একবার বুঝিয়ে দিলে হয়তো সে বদলাবে। কিন্তু সত্যি কথা হলো, প্রতিবার যখন তুমি এগিয়ে যাও, তুমি ঘোড়াটাকে রিসেট করে দাও আর তাকে আবার শক্তি দাও। আর আমরা সেই ভুল করব না। এখন আমরা লম্বা খেলা খেলছি, আর এই খেলায় তোমার সবচেয়ে বড় অস্ত্র হলো চুপ থাকা। মনে রেখো, সরে যাওয়া মানেই পালানো নয়, এটা তোমার শক্তি ফেরে নেওয়া, তোমার ভেতরের শক্তি জমিয়ে রাখা। যে শক্তি আগে তুমি অন্য কারো উপর খরচ করতে, এখন সেটা তোমার নিজের জন্য লাগাতে হবে। কারণ সত্যি কথা হলো, এখন সে তোমার উপস্থিতির মূল্য বুঝতে পারেনি, কিন্তু তোমার অনুপস্থিতি তাকে সব কিছুর শিক্ষা দেবে। সে এখন সেই শূন্যতায় নিজেই নিজের সঙ্গে মুখোমুখি হবে। সে ভাববে সত্যি সত্যি করেই থমকে যাবে যে সে কোথায় গেল, আর সেখান থেকেই শুরু হবে তার আফসোস আর তোমার উত্থান। মার্কাস অরেলিয়াস বলেছিল, তোমার নিজের মন কন্ট্রোল করার ক্ষমতা আছে, বাইরের ঘটনাগুলোর নয়। যদি তুমি এটা বুঝতে পারো, তাহলে তোমার আসল শক্তি এখান থেকে শুরু হবে। আর এটা স্টোইসিজমের মূল কথা। যখন তুমি পিছিয়ে যাও, তখন তুমি আর তার কাজকর্মের ওপর নয়, নিজের আবেগের ওপর প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে দাও। তুমি আর কারো স্বীকৃতির ওপর নির্ভরশীল থাকো না, তুমি নিজের মালিক হয়ে যাও। এখন যদি তুমি সত্যিই তোমার জীবনের দায়িত্ব ফেরে পেতে চাও, তাহলে এখনই এটা শুরু করো। ভিডিওটা লাইক করো আর নিচে কমেন্টে লিখো, আমি আমার শক্তি ফিরে নিচ্ছি। কারণ প্রতিবার যখন তুমি এই শব্দগুলো লেখো, তুমি নিজের মধ্যে একটা প্রতিজ্ঞা পুনরায় বলো
যে এখন থেকে কেউ তোমাকে ডিফাইন করবে না, তুমি নিজের গল্পের মালিক হয়ে যাবে। আর এখন চলো এগিয়ে যাই, কারণ পরবর্তী ধাপ শুরু হয় ঠিক এখান থেকে, যেখান থেকে তোমার আসল পরিবর্তন শুরু হয়। নাম্বার 3, দ্য গ্লো আপ এফেক্ট। এখন যখন তুমি পুরোপুরি সরে এসেছো, নীরবতা তৈরি করেছো, একটা ফাঁকা জায়গা, তখন এই পুরো যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে। তুমি এখান থেকেই আসল পরিবর্তন শুরু করবে। হয় কারণ এখন যখন সে ভাবছে হঠাৎ করে কেন কথা বলা বন্ধ করে দিল, সে কি কারো অন্যের সাথে ব্যস্ত, আমি কি তার কাছে আর কোনো মানে রাখি না, ঠিক তখনই তুমি সেই সময়টা ব্যবহার করছো নিজেকে নতুন করে গড়ে তুলতে, প্রতিটা দিক আপগ্রেড করতে, যেটা তুমি আগে তার জন্য অপেক্ষা করেছিলে। আর এটাই হলো দ্য গ্লো আপ এফেক্ট, যেখানে তুমি শুধু তোমার চেহারা নয়, তোমার আত্মাকেও নতুন রূপ দাও। কারণ যখন একজন পুরুষ নিজেকে সজাগ করে, সে শুধু বদলায় না, সে অজেয় হয়ে ওঠে। আর যখন সেই নারী যিনি তোমাকে ছেড়ে গিয়েছিল, একদিন যদি সে তোমাকে বদলে দেখে, তখন শুধু আফসোসই করবে না, সে নিজের থেকে ঘৃণা করবে যে সে তোমাকে হারিয়ে ফেলেছে। এখন বোঝো গ্লো আপ মানে কি। এটা শুধু কাপড়, চেহারা বা শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা তোমার শরীর, মন, বন্ধুবান্ধব আর জীবনের প্রতিটা দিকের পুনর্জন্মের প্রক্রিয়া। প্রথম ধাপ হলো শরীর। এখন সময় তোমার শরীরকে একটা অস্ত্রের মতো গড়ে তোলার। এটা ভ্যানিটি না, এটা আত্মবিশ্বাস। জিম যাও, দৌড়াও, ওজন তুলো, তোমার রুটিন বদলাও, এমন কাপড় পরো যা তোমাকে সম্মান দেয়, কাউকে ইমপ্রেস করার জন্য নয়। চেহারার যত্ন নাও, পরিষ্কার পরিচ্ছন্ন হও, ভালো থাকো, আর তোমার হাঁটার ভঙ্গিতে সেই ধীরস্থিরতা নিয়ে এসো যা শুধু একজন স্টোইক পুরুষের মধ্যে থাকে। কারণ যখন তুমি ভালো দেখো, তখন তোমার নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যায়, আর যখন তুমি নিজেকে ভালো বোধ করো, তখন একটা শক্তি তোমার মধ্যে জন্মায় যা সবাইকে তোমার দিকে আকৃষ্ট করে। মনে রেখো, যখন সে তোমার নতুন ছবি দেখবে বা কারো কাছ থেকে তোমার কথা শুনবে, তখন সে বুঝে যাবে যে তুমি আর সেই মানুষটি নও যাকে সে ছেড়ে গিয়েছিল। তুমি এখন তার চেয়ে অনেক ভালো হয়ে গেছো। দ্বিতীয় ধাপ হলো মন। এখন তোমার মানসিকতাকে আপগ্রেড করো। স্টোইসিজম আমাদের শেখায় যে সত্যিকারের নিয়ন্ত্রণ বাইরের জগতের উপর নয়, নিজের চিন্তার উপর হয়। মার্কাস আর এলিয়াস বলেছিল, তোমার জীবনের সুখ ঠিক নির্ভর করে তোমার চিন্তাগুলো কতটা বিশুদ্ধ তার ওপর। তাই নিজের কাছে প্রশ্ন করো, তুমি তোমার মস্তিষ্ককে কি খাওয়াচ্ছ? ভাঙা সম্পর্কের স্মৃতি নাকি নতুন শেখা? এখন বই পড়ো, নতুন স্কিল শেখো, নতুন অভিজ্ঞতা নাও, নিজের চিন্তার স্তর উঁচু করো। কারণ যখন তোমার মন শক্ত হবে, তখন তোমার উপস্থিতি চুম্বকের মতো আকর্ষণীয় হয়ে উঠবে। মানুষ তোমার চিন্তা, তোমার শান্তি, তোমার শক্তি থেকে আকৃষ্ট হবে। এবং যখন তারা দেখবে যে তুমি আর আগের মতো আবেগপ্রবণ নাও, মানুষ আর থাকবে না, বরং একটা নিয়ন্ত্রিত, আত্মবিশ্বাসী আর বুদ্ধিমান মানুষ হয়ে উঠবে, তখন তার হৃদয় গভীর থেকে দোলা দেবে। তৃতীয় ধাপ হলে পরিবেশ। এখন তোমার চারপাশের মানুষগুলোকে দেখো, তারা তোমাকে উপরে তুলছে নাকি নিচে টানছে। এখন তাদের সাথে সময় কাটাও যারা তোমাকে প্রেরণা দেয়, যারা তোমাকে চ্যালেঞ্জ করে, যারা তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করে। কারণ তোমার সামাজিক প্রমাণটাই তোমার মূল্য দেখায়। যখন সে দেখবে যে এখন তুমি তোমার মতো উচ্চমানের মানুষের সাথে আছো, হাসছো, এগিয়ে যাচ্ছ, আর তোমার জীবন তার ছাড়াও উন্নতি করছে, তখন সে ভেতর থেকে ভাঙে যাবে। কারণ সে বুঝবে এখন সে আমাকে নয়, নিজেকেই বেছে নিয়েছে। চতুর্থ ধাপ, লক্ষ্য। এখন স্মরণ করো সেই সব স্বপ্ন যা তুমি কারো জন্য আটকে রেখেছিলে, সেই কাজ, সেই উন্মাদনা, সেই ক্যারিয়ার যা তুমি কখনো পরে করব বলে ঝেড়ে দিয়েছিলে। এখন সময় এসেছে তার মধ্যে আগুন ধরাতে। কারণ যখন একজন পুরুষ তার উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলে, তখন পৃথিবী তার কাছে মাথা নোয়ায়। তার চোখে ঝলক, চলনে স্থিরতা এবং কণ্ঠে আত্মবিশ্বাস আসে। আর ঠিক এই মুহূর্তে সেই নারী বুঝতে পারে, আমি যে মানুষটিকে ছেড়েছিলাম সে আর সেই মানুষ নয়, সে এখন কিছু বড় হয়ে গেছো। এটি হলো গ্লো আপ ইফেক্ট, যেখানে তুমি শুধু বাহ্যিকভাবেই না, ভিতর থেকেও এক নতুন জন্ম নাও। এখন তোমার উদ্দেশ্য ওকে অনুতপ্ত করা নয়, নিজের প্রতি গর্বিত হওয়া। কারণ যখন তুমি নিজের সাথে খুশি থাকো, যখন তোমার জীবন পূর্ণ হয়ে যায়, তখন সেই অনুতাপ তার হৃদয় পর্যন্ত পৌঁছে যায় নিজে থেকেই। আর সবচেয়ে সুন্দর কথা হলো, তোমাকে কিছু বলার দরকার পড়বে না, তোমার পরিবর্তন নিজেই কথা বলবে। তবে খেয়াল রাখতে হবে, এটা দেখানোর জন্য নয়, এটা কোনো স্বীকৃতির জন্য নয়, এটা তোমার আত্মসম্মান, তোমার শান্তি এবং তোমার শক্তির জন্য। স্টোইসিজম আমাদের এটাই শেখায়, আসল আত্মবিশ্বাস তখনই আসে যখন তোমার নিজেকে প্রমাণ করার দরকার পড়ে না। তো এখন যদি তুমি তোমার গ্লো আপ যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হও, তাহলে নিচে কমেন্টে লেখো, আমি অজয়। এটা অনুভব করো, জোরে বলো, কারণ এখন তোমার গল্পের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। সেই অধ্যায় যেখানে তুমি শুধু বাঁচো না, রাজ করো। চতুর্থ, নীরবতার কুশলতা অর্জন করো। নীরবতা এটা এমন একটা জিনিস যেটাকে মানুষ প্রায়ই কম মূল্যায়ন করে, কিন্তু আসলে এটিই সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
জীবন এবং সেই মুহূর্তেও যখন তুমি চাও যে সেই মেয়েটি যে তোমাকে বদলি করেছে সে তোমাকে মিস করুক, তোমার কথা ভাবুক আর নিজের সিদ্ধান্ত নিয়ে আফসোস করো। কিন্তু মনে রেখো, চুপ থাকা মানে শুধু কথা বলা বন্ধ করা নয়, এটা একটা কৌশল, একটা শক্তিশালী পদক্ষেপ যা পুরো খেলা উল্টে দিতে পারে। দেখো, যখন কেউ তোমায় ছেড়ে চলে যায় সে আশা করে তুমি ভেঙে পড়বে, সে চায় তুমি ব্যাখ্যা করবে, নিজের কথা বলবে বা তাকে ম্যানেজ করার চেষ্টা করবে। সে চায় তুমি বলো যাতে সে তার ক্ষমতা অনুভব করতে পারে। কিন্তু আসল শক্তি সেই মানুষের কাছে থাকে যে চুপ থাকে, কিন্তু থাকলেও সব কিছু বলে দেয়। এখন একটু ভাবো, যখন তুমি চুপ থাকো তখন একটা ফাঁকা জায়গা তৈরি হয়, আর মানুষের প্রকৃতি এমন যে সে সেই ফাঁকটা সহ্য করতে পারে না। যখন কেউ কিছু বলে না তখন মস্তিষ্ক নিজেই প্রশ্ন তৈরি করে, কেন বলল না? সে কি এখন আমাকে ভুলে গেছে? কি সে কারোর সাথে আছে? আর এই প্রশ্নগুলো, এই অনুত্তরিত প্রশ্নগুলো তাকে ভেতর থেকে ভেঙে দেয়। সে ভাবতে শুরু করে, হয়তো আমি কোনো ভুল করেছি। মার্কাস অরেলিয়াস বলেছিল, তোমার মন তোমার নিয়ন্ত্রণে, বাইরের ঘটনা নয়। এটা বুঝলেই তুমি শক্তি পাবে। অর্থাৎ যদি তুমি নিজের প্রতীক্ষার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারো, যখন তুমি চুপ থাকো তখন কেউ তোমাকে বিরক্ত করার সাহস পায় না। চুপ থাকা মানে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা। তুমি যখন নীরব থাকো তখন নিজেকে সেই আবেগের ফাঁদ থেকে মুক্ত করো যেখানে সে চেয়েছিল তুমি আটকে পড়ো। এখন তুমি তার নিয়মে আর খেলো না। তোমার প্রতিটা না বলা তোমার নিয়ন্ত্রণের পরিচয় দেয়। ডার্ক সাইকোলজিতে চুপ থাকাকে বলে সাইকোলজিক্যাল ডিসরাপ্টার। কারণ তুমি যখন থেমে যাও, তোমার কোনো প্রতিক্রিয়া না দেখাও, তখন সামনে থাকা মানুষটা অস্বস্তিতে পড়ে যায়। সে ভাবতে শুরু করে, কেন কথা বলছো না? এখন কি সে আমার কিছু মনে করে না, নাকি সে চলে গিয়েছে? কি সে যতই ভাববে ততই নিজের ভেতরে এড়িয়ে যাবে, আর সেই নীরবতা হবে সেই আওয়াজ যা তার মাথায় বারবার গুঞ্জন করবে। কিন্তু একটা কথা মাথায় রাখো, নীরবতার মানে এই নয় যে তুমি চিরতরে অদৃশ্য হয়ে যাবে। এর মানে হলো তুমি কথা বলবে শুধু নিজের শর্তে, তুমি প্রতিক্রিয়া দেখাবে নিজের শান্তি আর শক্তি দিয়ে, কোনো আবেগ থেকে নয়। তোমার প্রতিটা কথা একটা স্টেটমেন্ট হওয়া উচিত যে এখন তুমি নিয়ন্ত্রণে আছো। হ্যাঁ, এটা সহজ নয়। যখন তুমি কারোর সাথে সত্যিকারের সম্পর্ক রাখো তখন চুপ থাকা সবচেয়ে কঠিন কাজ হয়। মন করবে একবার কথা বলে ফেলি, একটা মেসেজ পাঠিয়ে দিই, ক্লোজার নেব। কিন্তু মনে রেখো, প্রতিবার যখন তুমি নীরবতা ভাঙো তুমি তোমার শক্তি আবার তার হাতে তুলে দাও। আর এই যাত্রাটা হলো সেই শক্তি ফিরে পাওয়ার, দিয়ে দেওয়ার নয়। নীরবতা শুধু তার জন্য নয়, তোমার জন্য। এটা সেই জায়গা যেখানে তুমি নিজেকে সুস্থ করো, বাড়ো এবং তারপর এক নতুন ভার্সন নিয়ে ফিরে আসো, এমন ভার্সন যার কোনো অবহেলা করতে পারে না। তো যদি তুমি এই কৌশল গ্রহণ করতে প্রস্তুত হও, কমেন্টে লেখো, আমার নীরবতাই আমার শক্তি। জোরে লেখো, কারণ এটা কোনো ডায়লগ নয়, তোমার রেজলিউশন। মনে রেখো, যে মানুষ চুপচাপ শক্তিশালী হয়ে যায় সে কোনো সম্পর্কেই দুর্বল হয় না। আর যখন তুমি চুপ থাকার কৌশল আয়ত্ত করবে তখন পৃথিবী তোমার কণ্ঠের অপেক্ষায় থাকবে, কারণ তোমার নীরবতা এখন তোমার পরিচয় হয়ে গেছে। এবার চলো পরবর্তী ধাপে যাই, কারণ এখন সময় মনের দৃষ্টিভঙ্গি বদলানোর, আর এখান থেকেই আসল জাদু শুরু হয়। পঞ্চম কথা, অকারণে চিন্তা করা বন্ধ করো এবং অজেয় হয়ে ওঠো। এখন যখন তুমি নীরবতার কলায় পারদর্শী হয়েছ, তখন সময় এসেছে সেই স্টোইক নীতিটি গ্রহণ করার যা একজন পুরুষকে অটল, অবিচল এবং অজেয় করে তোলে। অমায়িকতার দর্শন, অর্থাৎ ইনডিফারেন্সের ফিলোসফি। দেখো ভাই, এটা এমন একটা অবস্থা যেখানে তুমি বাইরের জিনিসপত্রে রিয়্যাক্ট করা বন্ধ করে নিজের ভিতরের জগৎ নিয়ন্ত্রণ করা শুরু করো। কারণ সত্যি হলো, ও তোমার সম্পর্কে কী ভাবে, দেখে, কি করে, কার পক্ষে থাকে, এসব তোমার পরিচয় ঠিক করে না। আর যেদিন এই কথা মন থেকে বুঝে ফেলবে, সেদিন থেকে কেউ তোমাকে নাড়াতে পারবে না, ভাঙতে পারবে না, ম্যানিপুলেট করতে পারবে না। হয়তো এখনও চায় তুমি এখনও দুশ্চিন্তায় থাকো, ভাবো তো কেন চলে গেল, আমার ভিতরে কি ছিল কম। ও সেই আশা করে তুমি এখনও সেই ভ্যালিডেশনের খোঁজে থাকো, যাতে সে একবার বলে, হ্যাঁ তুমি ভালো ছিলে। কিন্তু শুনো, স্টোরিসিজম আমাদের শেখায় যে উদাসীনতা সবচেয়ে বড় শক্তি। যখন তুমি তোমার সুখ, তোমার পরিচয় আর তোমার মূল্য অন্যদের কাজের ওপর নির্ভর করা বন্ধ করো, তখনই তুমি সত্যিকারের স্বাধীনতা পাও। এপিকটেটাস বলেছিল, তোমার সাথে যা ঘটে তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি তার প্রতি কেমন প্রতিক্রিয়া দেখাও। অর্থাৎ তোমার সাথে যা ঘটেছে তা খুব একটা বিষয় নয়, তুমি কিভাবে তার প্রতি রিয়্যাক্ট করো সেটাই তোমার পরিচয়। উদাসীনতা মানে উদাসীন হওয়া নয়, তার মানে হলো শুধুমাত্র সেই জিনিসগুলোর দিকে মনোযোগ দাও যা তোমার উন্নতির যোগ্য। আর সত্যটা হলো, এখন তার মতামত, তার পছন্দ, তার কারণগুলো তোমার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ নয়। একটু ভাবো তো, যখন হঠাৎ তুমি উদাসীন হয়ে যাও,
মানে কোনো কিছুতে প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে দাও, তখন সামনে থাকা লোকটার জন্যে এটা একটা মানসিক আঘাত হয়। সে ভাবে এখন কেন তার কোনো প্রভাব পড়ছে না, সে কি সত্যি এগিয়ে গিয়েছে, আমি কি তাকে কম মূল্যায়ন করেছি। আর এই উদাসীনতাই তাকে ভিতর থেকে নাড়া দিয়ে দেয়। ডার্ক সাইকোলজিতে এটাকেই বলে সাইকোলজিক্যাল ডমিন্যান্স, অর্থাৎ কিছু না বলে, কিছুতে প্রতিক্রিয়া না দেখিয়ে আরেকজনের উপর প্রভাব ফেলা। তুমি কিছু বলো না, কিন্তু তোমার নীরবতার উদাসীনতা একটাই বার্তা দেয়, তোমার অনুমোদনের দরকার আমার নেই, আমি নিজেই সম্পূর্ণ। এই শক্তিই তোমাকে আকর্ষণীয় করে তোলে, কারণ পৃথিবী সেই মানুষটির দিকে আকৃষ্ট হয় যার ভেতর নিজস্বতা থাকে, যিনি কারো অনুমতির দাস নন। কিন্তু মনে রেখো, উদাসীনতা মানে তুমি পাথর হয়ে যাও বা অনুভূতি মুছে ফেলো না। এর মানে তুমি তোমার অনুভূতিগুলোকে সঠিক দিশা দাও, তোমার কন্ট্রোলে যা আছে সেটার দিকে মনোযোগ দাও, তোমার গ্রোথ, তোমার খুশি, তোমার লক্ষ্যগুলো। স্টোইকরা বিশ্বাস করত যে আসল মানুষ হলো সেই যে প্রকৃতির নিয়মে জীবনযাপন করে, মানে নিজের আত্মা, নিজের নিয়তি আর নিজের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে। যখন তুমি নিজের উদ্দেশ্যের সঙ্গে জীবনযাপন শুরু করো, তখন কোনো প্রত্যাখ্যান বা বদলে যাওয়ার আঘাত তোমাকে দুলিয়ে দিতে পারে না, কারণ এখন তুমি জানো তোমার মান কেউর অনুমোদনের উপর নির্ভর করে না, তুমি আগেই পুরো, যথেষ্ট আর নিজের মধ্যে একটা ব্রহ্মাণ্ড। আর এই উপলব্ধিটাই তোমার সবচেয়ে বড় আকর্ষণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, উদাসীন থাকা সহজ না। প্রতিদিন তোমার মন বলবে ও কি করছে, ও খুশি নাকি না, কিন্তু তখনই নিজের কাছে জিজ্ঞেস করো, এই চিন্তা কি আমার উন্নতিতে সাহায্য করে? যদি না হয় তাহলে ছেড়ে দাও, তোমার শক্তি ফিরে নিজের মধ্যে ঢালো, কারণ তোমার জীবন, তোমার স্বপ্ন, তোমার পরিশ্রম এখন শুধুই তোমার জন্য, ওর জন্য নয়। এখন চলে যাও পরের ধাপে, কারণ এখন সময় সোশ্যাল প্রুফ ব্যবহার করে তোমার গ্লো আপকে সবাইকে দেখানোর, যাতে ও শুধু আফসোস না করে, ভেতর থেকে কাঁপে। 6 নম্বর, সোশ্যাল প্রুফের জাদু এখন ওর পস্তাবে, কারণ তুমি ইনডিফারেন্সের দর্শন মেনে নিয়েছো। এখন সময় এসেছে তোমার ট্রান্সফরমেশনে একটা নতুন লেয়ার যোগ করার, যা মনস্তত্ত্ব আর প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে। এর নাম সোশ্যাল প্রুফের ফেনোমেনন। এটাই সেই মনস্তাত্ত্বিক অস্ত্র যা মানুষের তোমার ব্যাপারে ধারণা আর বিশেষ করে তাদের চিন্তাধারা বদলে দেয়। আর যখন এটা সঠিকভাবে ব্যবহার করা হয়, তখন তারা শুধু তোমার চলে যাওয়ায় আফসোস করে না, বরং তাদের পুরো ভাবনা আর বিচারধারায় প্রশ্ন তুলতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে, এই সোশ্যাল প্রুফ আসলে কি? সরল ভাষায় বলতে গেলে মানুষ সেইটাই বিশ্বাস করে যা সমগ্র বিশ্ব বিশ্বাস করে। অর্থাৎ যদি পুরো বিশ্ব তোমাকে সম্মান দিয়ে থাকে, তোমার আশেপাশের মানুষ তোমাকে পছন্দ করে, তোমার সম্মান করে, তাই পৃথিবী নিজের থেকেই তোমাকে যোগ্য মনে করতে শুরু করে। ঠিক এই কারণেই আমরা এমন মানুষের প্রতি আকৃষ্ট হই যারা অন্যদের চোখে আদর্য এবং সম্মানিত। এখন একটু ভাবো, যখন সে তোমাকে এমন একজন মানুষ হিসেবে দেখবে যে নিজের জীবনে সুখী, সফল, বন্ধুদের ঘিরে এবং এমন একটা জীবন কাটাচ্ছে যা উদ্দেশ্য আর শান্তিতে ভরা, তখন তার একটা কথা ভেতর থেকে কাঁপাবে, সে আমার ছাড়া আরও উজ্জ্বল হয়ে উঠেছে। এই অনুভূতি তাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। এখন কথা বলি, এই সোশ্যাল প্রুফটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা বুঝতে হবে। প্রথম কাজ হলো তোমার সোশ্যাল সার্কেল আপগ্রেড করা। এমন মানুষদের মধ্যে থেকো যারা তোমাকে অনুপ্রেরণা দেয়, চ্যালেঞ্জ করে আর তোমার সেরা সংস্করণ বের করে আনে। পুরনো ভালো বন্ধুদের সাথে আবার সম্পর্ক গড়ে তোলো, নতুন পরিচিতি তৈরি করো, এমন পরিবেশে থেকো যেখানে তুমি গড়ে উঠতে পারো। এটা শুধু দেখানোর জন্য নয়, তোমার আসল উন্নতির জন্য দরকার। যখন সে দেখবে যে তুমি আর একলা নও, বরং একটা শক্তিশালী আর পজিটিভ সার্কেলের মধ্যে আছো, তখন সে বুঝবে তোমার মূল্য এখন অনেক বেড়ে গেছে। দ্বিতীয় ধাপ হলো তোমার যাত্রা দেখানো, কিন্তু ভালো করে ভেবে বুঝে। এর মানে এই না যে প্রত্যক্ষণ পোস্ট দাও বা নিজের জীবনের নাটক শেয়ার করো, বরং ভালোভাবে ভেবে ছোট ছোট ঝলক দেখাও। যেমন জিমে পরিশ্রম করা, নতুন কোনো স্কিল শেখা, নতুন কোনো শহরে ঘুরতে যাওয়া বা কোনো নতুন মাইলস্টোন অর্জন করা। এই ছোট ছোট মুহূর্তগুলো দিয়ে একটা গল্প তৈরি হয় যে আমি আমার জীবনের নতুন অধ্যায় লিখছি, সেটা তোমাকে ছাড়া। আর সত্যি কথা হলো, তুমি এটা সবাইকে দেখানোর জন্য করছো না, তুমি এটা নিজের জন্য করছো। কিন্তু যখন সে দেখবে যে তুমি এখনও পড়ে যাওনি, বরং আরও উপরে উঠে গেছো, তখন ভেতরে একটা চুলকানি শুরু হয়, আমি কি ভুল করলাম? আর এটাই সেই আফসোস যা তাকে শান্তিতে ঘুমোতে দেবে না। তৃতীয় ধাপ হলো তোমার এনার্জি আপগ্রেড করা, কারণ সোশ্যাল প্রুফ শুধু অন্যদের চোখের খেলা নয়, এটা এনার্জির খেলা। যখন তুমি নিজের চারপাশে পজিটিভিটি, অ্যাম্বিশন আর সাফল্যকে আমন্ত্রণ করো, তখন তোমার ভেতর থেকে একটা আলাদা কনফিডেন্স বেরোয় যা পারফিউমের মতো চারদিকে ছড়িয়ে পড়ে। মানুষ তোমার সঙ্গে থাকতে চায়, তোমার মতো হতে চায়, আর তোমার উপস্থিতি নিজেই একটা স্টেটমেন্ট হয়ে যায়।
আর এই এনার্জি অসাধারণ আকর্ষণীয় হয়, কারণ এখন তুমি ভ্যালিডেশনের পিছনে দৌড়াচ্ছ না, এখন তুমি নিজেই ভ্যালু হয়ে গেছো। মার্কাস আর এলিনাস বলেছিল, আর ভাবো না যে একজন ভালো মানুষ কেমন হওয়া উচিত, হয়ে যাও একজন ভালো মানুষ। মানে অন্যদেরকে বোঝানো বন্ধ করো যে একজন ভালো মানুষ কেমন হয়, নিজেই হয়ে যাও। আর এটাই সোশ্যাল প্রুফের আসল মানে, দেখানো নয় বরং আসল পরিবর্তন। এমন জীবন গড়ে তোলো যার ওপর তুমি গর্ব করতে পারো, যেখানে তোমার মূল্যবোধ, তোমার লক্ষ্য আর তোমার উদ্দেশ্য ফুটে ওঠে। কারণ যখন তুমি সত্যি হও, পৃথিবী নিজেই তোমার প্রতিধ্বনি শোনে। আর মনে রেখো, এটা সব বদলা নেওয়ার জন্য নয়, নেওয়ার দরকারও নেই। এটা সব তোমাকে দেখানোর জন্য যে তুমি সবসময় থেকে কি হতে পারো। যখন তুমি নিজেকে প্রমাণ করো, তখন বিশ্ব আর সেই মেয়েটাও মেনে নিতে বাধ্য হয় যে তারা একটা আসল হিরো হারিয়ে ফেলেছে। এখন চলো পরের ধাপে যাই, কারণ এখন সময় এসেছে সেই মাইন্ডসেট শিফট বুঝবার যা তোমাকে সত্যি অর্থে অপরাজেয় করে তুলবে। নম্বর 7, মাইন্ডসেট শিফট। এখন হওয়া পরাজয়। তুমি এখনো অনেক কিছু শিখেছো। তুমি শিখেছো নীরবতার শক্তি, উদাসীনতার দর্শন গ্রহণ করেছো এবং সোশ্যাল প্রুফের কৌশলে পারদর্শী হয়েছ। কিন্তু এখন সময় শেষ ধাপটা, এমন একটা মাইন্ডসেটে ঢোকার যেখানে কিছুই তোমাকে থামাতে না পারে, যেখানে তুমি সত্যি সত্যি আনস্টপেবল হয়ে ওঠো। দেখো ভাই, এটা শুধু মুভ অন করার কথা না, এটা সেই জীবন গড়ার ব্যাপার যা এত মহান, এত অটল হয় যে কোনো সম্পর্ক, কোনো মানুষ, কোনো ব্যথা তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে। আর যখন তুমি সেই স্তরে পৌঁছো, তখন তার রিগ্রেট নিজে থেকেই শুরু হয়। কারণ তোমার গ্রোথ, তোমার ঝলক নিজেই কথা বলে, কোনো বদলা নেওয়ার মনোভাব ছাড়াই, কোনো প্রমাণ দেখানো ছাড়াই। এখন এখানে বেশিরভাগ মানুষ ভুল করে। ওরা অতীতে আটকে থাকে, বারবার ভাবতে থাকে কি ভুল হয়েছে, আমি আর কি করতে পারতাম। কিন্তু সত্যি কথা হলো, অতীত বদলানো যায় না। তুমি যতবারই ভাবো না কেন, কিছু বদলাবে না। কিন্তু যা তোমার নিয়ন্ত্রণে, সেটা হলো ভবিষ্যৎ। আর সেটা শুরু হয় একটা ছোট সিদ্ধান্ত থেকে। পিছনে তাকানো বন্ধ করো আর সামনে এগোতে শুরু করো। এখন প্রশ্ন হলো, আনস্টপেবল মাইন্ডসেট তুমি কিভাবে গ্রহণ করবে? প্রথম পদক্ষেপ হলো ভিকটিম হওয়া ছেড়ে দেওয়া। এখন কেন আমার সাথে এমন হলো, এই প্রশ্ন করা বন্ধ করো। আর আমি এখান থেকে কি শিখব, এটা প্রশ্ন করা শুরু করো। এটাই আসল স্টোইক চিন্তাধারা। মহান মার্কাস আর এলিয়াস বলেছিলেন, কথা ছিল, অ্যাকশন বাধা দিলে অ্যাকশনই এগিয়ে নেয়, যা বাধা দেয় সেটাই পথে বাধা হয়ে দাঁড়ায়। মানে তোমাকে থামানো যে জিনিসটা, সেটাই তোমার সবচেয়ে বড় এগিয়ে যাওয়ার কারণ হতে পারে। তোমার ব্যথা, তোমার ভাঙন, তোমার ক্ষতগুলো তোমাকে পড়িয়ে দেওয়ার জন্য নয়, তোমাকে গড়ার জন্য এসেছে। যদি তুমি এগুলোকে ঠিকভাবে বুঝতে পারো, তাহলে এই ব্যথাগুলো তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। পরের পদক্ষেপে বড় বড় লক্ষ্য রাখো। এমন লক্ষ্য যা তোমাকে ভয় দেখায়, যা তোমাকে উৎসাহিত করে, যা তোমাকে সকালে উঠতে বাধ্য করে। সেটা নিজের ব্যবসা শুরু করা হোক, কোনো দক্ষতায় পারদর্শী হওয়া হোক, বা নিজের জীবনকে নতুন রূপ দিতে চায়। তোমার এনার্জি এমন একটা মিশনে খরচ করো যা তোমার থেকে বড়। কারণ যখন তোমার মনোযোগ বড় কোনো উদ্দেশ্যে থাকে, তখন অতীতের ব্যথা ছোট মনে হয়। তুমি বুঝতে পারো জীবন শুধু এক ব্যক্তি বা এক সম্পর্ক নয়, এটা একটা যাত্রা। আর তোমার কাছে সেটা অসাধারণ গল্পে পরিণত করার সুযোগ আছে। কিন্তু আনস্টপেবল হওয়া শুধুমাত্র বড় স্বপ্ন থেকে হয় না, এটা ছোট ছোট দৈনন্দিন অভ্যাস থেকে হয়, ডিসিপ্লিন থেকে হয়। প্রতিদিন উঠে সেই কাজগুলো করো যা কঠিন লাগে, জিম যাওয়া যখন মন না চায়, বই পড়া যখন মনোযোগ দিতে পারো না, আর পরিশ্রম করো যখন সবাই আরাম করছে। কারণ সত্যিকারের সাফল্য একদিনে আসে না, সেটা আসে প্রতিদিনের ধারাবাহিকতায়। আর যখন তুমি এই ধারাবাহিকতা ধরে গেল, তখন তুমি শুধু তার জন্যই না, নিজের জন্য অপ্রতিরোধ হয়ে যাও। এখন কথা বলি আত্মবিশ্বাসের। সত্যিকারের আত্মবিশ্বাস ভ্যালিডেশনের উপর নির্ভর করে না, বরং নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার উপর আসে। প্রতিবার যখন তুমি নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি পূরণ করো, তখন নিজের উপর বিশ্বাস তৈরি হয়। আর সেই বিশ্বাস তোমার চোখে দেখা যায়, তোমার চলনে ফুটে ওঠে। এই হলো সেই এনার্জি যা অন্যদের প্রভাবিত করে। আর হ্যাঁ, সেটাকেও চিন্তা করতে বাধ্য করে, আমি কি ওকে হারিয়ে ভুল করেছিলাম? কিন্তু মনে রেখো, আনস্টপেবল হওয়ার মানে এই নয় যে তুমি ইনভিনসিবল। তুমিও মানুষ, তোমারও দুর্বল মুহূর্ত আসবে। পার্থক্য শুধু এতটুকুই যে এখন তুমি ওই মুহূর্তগুলোকে তোমার পরিচয় বানাতে দেবে না। তুমি পড়বে, কিন্তু প্রতিবার আগের চেয়ে আরও শক্তভাবে উঠে দাঁড়াবে। এটা কি স্টোরিসেবল বলা হয়? কারণ রেজিলিয়েন্স মানে কখনো না পড়া নয়, বরং প্রতিবার পড়ে আবার উঠে দাঁড়ানো। এখন একটু নিজের কাছে একটা প্রশ্ন করো, আনস্টপেবল ভার্সন অফ মি কেমন দেখায়? সে কিভাবে চলে, কার সাথে থাকে,
কি জিনিসের উপর কাজ করে, তার ধরন কেমন, তারপর সেই ছবি মনেই অনুভব করো। আর আজ থেকেই ঠিক করো, আমি ঠিক সেইটাই হব। না কাল থেকে, না পরের সপ্তাহ থেকে, এখন থেকেই। নাম্বার 8, অবশ্যম্ভাবী আফসোস। এখন তার দুঃখ শুরু হবে। এখন যখন তুমি নিজেকে পুরোপুরি বদলে ফেলেছ, নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ পেয়েছ, তোমার মানসিকতা অটুট করে ফেলেছ, তখন তোমাকে এক জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে, তার আফসোসের জন্য। আর এটা মনে রেখো, সেই আফসোস আসবেই, অবশ্যই আসবে। না তোমার জোড়াজুড়ি করার জন্য, না তাকে ফিরে পাওয়ার চেষ্টা করার জন্য, বরং কারণ এখন তোমার পরিবর্তন, তোমার গ্লো আপ, তোমার শান্তি সব কথার চেয়ে অনেক জোরে কথা বলে। যখন সে তোমাকে দেখবে সেই ভার্সনে, যেটা তার অনুমোদন চায় না, যে ভার্সন তার ছাড়াও আগের চেয়ে অনেক বেশি ভালো, শক্তিশালী আর শান্ত, তখন তার ভেতর একটা ধাক্কা লাগবে, এমন একটা ধাক্কা যার সে কখনো আশা করেনি। তার আফসোস হঠাৎ করে আসে না, সেটা একটা হালকা চিংড়ির মতো শুরু হয়, হয়তো কোনো মিউচুয়াল বন্ধু থেকে তোমার প্রশংসা শুনে, কিংবা কোনো ছবিতে তোমাকে হাসতে দেখে, অথবা শুধু তোমার নীরবতা অনুভব করে। কারণ এখন তার জীবন আমার তেমন এনার্জি নেই তোমার জন্য, সেই এনার্জি যা আগে তার প্রতিদিনের জীবনে প্রাণ ঢুকিয়ে দিত। ধীরে ধীরে তার মধ্যে একটা প্রশ্ন উঠবে, আমি কি ভুল করেছিলাম? আমি কি তাকে ছেড়ে দিয়ে কিছু অমূল্য হারিয়েছি? সে কি সেই মানুষটাই ছিল যেটা এখনো ফুটে ওঠার পথে ছিল, আর আমি চলে গিয়েছিলাম? দেখো ভাই, মানুষের প্রকৃতি এমনই। আমরা কোনো কিছুর মূল্য বুঝি তখনই যখন সেটা আমাদের কাছে থাকে না। আর যখন সে এই বাস্তবতা অনুভব করবে যে যেই মানুষটাকে সে বদলে দেওয়ার কথা ভেবেছিল, সে এখন অন্য এক স্তরে জীবনযাপন করছে, নিজের মধ্যে সুখী, আত্মবিশ্বাসে ভরপুর আর একটা অপ্রতিরোধ্য মনের সঙ্গে, তখন সে নিজেই তুলনা করতে শুরু করবে। আর সেই তুলনাই তাকে জ্বালাবে। সে ভিতর থেকে ভেঙে পড়বে। সে অনুভব করবে যে তুমি আর সেই মানুষ নও যার জন্য সে মনোযোগের অধিকারী ছিল। এখন তুমি সেই স্টোইক পুরুষ যে নিজের সম্মান, শান্তি এবং লক্ষ্য নিয়ে চলছে। আর এটাই সেই মুহূর্ত যখন তার অনুশোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। কিন্তু এখানে তোমার একটা কথা মনে রাখতে হবে, এই যাত্রা কখনো বদলা বা স্বীকৃতির জন্য ছিল না। যেমন স্টোইক দার্শনিকরা বলেছেন, যেটার উপর তোমার নিয়ন্ত্রণ নেই সেটার জন্য সময় নষ্ট করো না। তার অনুশোচনা তোমার দায়িত্ব নয়, ওটা তোমার সফলতার সাইড ইফেক্ট। আর যখন সে পস্তানোর মধ্যে ডুবে থাকবে, তখন তুমি এতদূর চলে গেছো যে তোমার তেমন কোনো ফারকই পড়বে না। আর যদি কখনো সে ফিরে আসার চেষ্টা করে, হঠাৎ কেমন আছো মেসেজ পাঠায়, বা তোমার পোস্টে লাইক দিতে শুরু করে, বা কোনো অজুহাতে কথা শুরু করে, তখনই তোমার স্টোইক পরীক্ষা শুরু। মনে রেখো, তোমার আসল শক্তি তোমার রিয়াকশনের না, তোমার শান্তিতে। যদি তোমাকে জবাব দিতে হয়, তাহলে সম্মানজনকভাবে দিতে হবে, আবেগ থেকে নয়, দিক নির্দেশনা দিয়ে দিতে হবে। ওকে দেখাও যে সেই মানুষটা এখন মৃত, এখন যে দাঁড়িয়ে আছে সে পরিবর্তিত হয়েছে, নিজের মধ্যে কেন্দ্রীভূত এবং সম্পূর্ণ। কারণ আসল জয় তখনই হয় যখন তোমাকে কাউকে কিছু বোঝানোর দরকার না পড়ে, যখন তোমার জীবন এত শান্ত, এত উদ্দেশ্যমূল হয়ে যায় যে কারো মতামত তোমার কোনো কোণকেও স্পর্শ করতে পারে না। একটু ভাবো, তুমি কোথায় ছিলে যখন সে তোমাকে ছেড়ে গিয়েছিল? ভাঙা, খালি, ভুলে যাওয়া। আর এখন দেখো তুমি কোথায় পৌঁছেছ, মজবুত, শান্ত, আত্মনির্ভর এবং সবচেয়ে বড় কথা, মুক্ত। এটাই আসল জয়, এটাই স্টোইক শক্তি। কারণ যখন তুমি স্বীকৃতি চাওয়া বন্ধ করো, তখনই তুমি সত্যিকারের অর্থে মুক্ত হয়ে ওঠো। হ্যাঁ, আর ওই স্বাধীনতাই তো তোমাকে আনস্টপেবল বানায়। এখন এক সেকেন্ড থেমে নিজের কাছে প্রশ্ন করো, আমি কতদূর এগিয়েছি? আমি কি আগের মতো মানুষ? না, তুমি এখন একজন স্টোইক পুরুষ, সেই মানুষ যে ব্যথাকে নিজের শক্তিতে পরিণত করেছে, যে অতীতকে পুড়িয়ে আগিয়ে চলতে শিখেছে। নাম্বার 9, অর্থাৎ একজন সাবস্ট্যান্স সম্পন্ন মানুষ হয়ে ওঠা। এখন হও একজন শক্তিশালী আর অবিচল পুরুষ। ভাই, তুমি এই যাত্রার শেষ ধাপে পৌঁছে গেছো। তুমি আর সেই মানুষ নও যিনি শুরুতে ছিলে। তুমি নীরবতাকে আলিঙ্গন করেছো, উদাসীনতাকে মাস্টার করেছো, নিজের প্রভাবের আলো দিয়ে নিজেকে বদলে ফেলেছো, এবং একজন মনোভাব এমন হওয়া দরকার যা সত্যি অনস্টপেবল। তুমি তোমার জীবন এতটাই পূর্ণ ও উজ্জ্বল করে তুলেছো যে তার জন্য এখন পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। কিন্তু এটা শেষ না, এটা শুধু শুরু। আসল প্রশ্ন এখন হলো, তুমি কিভাবে এই গতিকে ধরে রাখবে, কিভাবে প্রতিদিন এই স্টোইক দর্শনকে জীবনে নিয়ে আসবে। প্রথম নিয়ম হলো এটাকে জীবনযাপন করা। মনে রেখো, এটা একটা একবারের পরিবর্তন না, এটা জীবনভর চলমান প্রক্রিয়া। স্টোইসিজম আমাদের শেখায় উন্নতি কখনো থামে না, কোনো গন্তব্য নেই। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, তোমার কাছে শুধু তোমার মন আছে, শক্তি আছে বাইরে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে।
এটা বুঝো আসক্তি পেয়ে যাও, আর এই শক্তি প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত থেকে বাড়ে। নিজের জন্য সময় দেওয়া, নিজের লক্ষ্যগুলোর দিকে মনোযোগ দেওয়া, সন্দেহের কণ্ঠস্বরকে চুপ করানো, আর যাই হোক না কেন এগিয়ে চলা। দ্বিতীয় নীতি হলো নিজের উদ্দেশ্যে মাটিতে টিকে থাকা। মনে রেখো, তুমি এটা কারোর জন্য করছো না, না তার সুখের জন্য, না কারো অন্যের জন্য, এটা সব নিজের জন্য। কারণ আসল মানুষটা এমন যে শুধু বেঁচে থাকে না, বরং ফুঁসে ওকে, যিনি ব্যথাকে শক্তিতে পরিণত করে, ব্যর্থতাগুলোকে সিঁড়ির ধাপ বানায়, আর চ্যালেঞ্জগুলোকে সুযোগে বদলে দেয় সম্ভাবনায়। তৃতীয় সূত্র হলো ভালো মানুষের সঙ্গে থাকো। নিজেকে এমন মানুষদের ঘিরে রেখো যারা তোমাকে অনুপ্রেরণা দেয়, চ্যালেঞ্জ করে, আর তোমাকে উঁচুতে নিয়ে যায়। যেমন কথায় আছে, তুমি সেই 5 জন মানুষের গড় হও যাদের সঙ্গে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও। তাই চালাক হও, সঠিক মানুষ বেছে নাও, তাদের এনার্জিকে তোমার যাত্রার ইন্ধন বানাও। যখন তুমি মহত্বের মাঝে থাকো, তখন নিজের স্বয়ং উচ্চতায় পৌঁছাতে বাধ্য হয়ে যাবে। চতুর্থ সূত্র, কৃতজ্ঞতা গুরুত্ব কখনো ভুলবে না। হ্যাঁ ভাই, প্রতিটি অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ থাকো। স্টোইক দর্শনের মতে প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি বাধাই হলো একটা সুযোগ যেটা তোমার উন্নতির পথ দেখায়। তাই যেটা হারিয়েছো সেটা নিয়ে চিন্তা করো না, বরং যেটা পেয়েছো সেটাতেই মনোযোগ দাও। তুমি পেয়েছো বিশ্বাস, পেয়েছো স্পষ্টতা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের শক্তির গভীর উপলব্ধি। এই কৃতজ্ঞতা তোমাকে শক্তিশালী, স্থির এবং প্রস্তুত রাখে পরবর্তী প্রতিটি চ্যালেঞ্জের জন্য। শেষ কথা হলো, তুমি নিজেই তোমার সংজ্ঞা। ভাই মনে রেখো, তুমি সেই না যা তোমার সাথে হয়েছে, তুমি সেই যার সেখান থেকে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেছে। আর এখন তুমি এমনভাবে উঠে দাঁড়াচ্ছ যেটা তুমি কখনো ভাবতেও পারোনি। তাই এগিয়ে যাও, গড়ে তোলো, জয় করো। কারণ এই জীবনটা যা তুমি তৈরি করছো সেটা কারো হাতে তৈরি নয়, তুমি স্পর্শ করতে পারবে না। আগে লাইক বাটন টিপো, এটা ছোট একটা পদক্ষেপ, কিন্তু নিজের প্রতি কমিটমেন্টের ঘোষণা। কমেন্টে লিখো আই রাইজ অ্যাবভ, এটা লিখো, চালু করো। এটা তোমার অর্জন আর ক্ষমতার কথা মনে করিয়ে দেবে। আর হ্যাঁ, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন চালু করো, আর স্টোইক ব্লেজিং কমিউনিটিতে যোগ দাও। এটা তোমার জায়গা, গ্রোথ, রিলায়েন্স আর ট্রান্সফরমেশনের জন্য। আমরা একসাথে মুভমেন্ট তৈরি করছি যারা কখনো নিচে পড়ে না, যারা উঠে দাঁড়ায় আর অসাধারণ জীবন গড়তে চায়। ভাই এটা শুধু শুরু, আর মনে রেখো, তুমি শুধু অনস্টপে বলি নাও, তুমি অনটাচে বলো। আর সবচেয়ে বড় কথা, সেরা সময় এখনো আসেনি। ততক্ষণ শক্ত থাকো, ফোকাসড থাকো, আর লাগাতার উঠে যাও।